তারাপীঠ হিন্দু ধর্মের এক অতি পবিত্র তীর্থক্ষেত্র। দ্বারকা নদীর তীরে একাধারে শক্তিপীঠ ও সাধক বামাখ্যাপার সাধনপীঠের এক অপূর্ব সমাহার এই তারাপীঠ। এর আগের বছর দুর্গাপূজার পর দশমীর দিন আমরা বোলপুরে এসে সেখান থেকে একদিনেই দর্শন করেছিলাম বীরভূমের 5টি সতীপীঠ, যথা কঙ্কালীতলা, ফুল্লরা সাঁইথিয়ায় নন্দিকেশ্বরী, নলহাটিতে নলহাটেশ্বরী এবং বক্রেশ্বর সতীপীঠ। বোলপুর থেকে কিভাবে একদিনেই দর্শন করতে পারেন বীরভূমের এই পঞ্চসতীপীঠ, সেই ভিডিওর লিংক উপরের আই বাটন এবং নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। আর এই সতীপীঠগুলি দর্শনকালে যেহেতু আমরা শক্তিপীঠ তারাপীঠ দর্শন করিনি, তাই এই বছর মহালয়ার পুণ্যতিথিতে দেবীপক্ষের শুভ সূচনায় আমরা পুজো দিতে গিয়েছিলাম তারাপীঠে তারা মায়ের কাছে। যিনি তারা তিনিই দুর্গা, যিনি কমলা তিনিই বগলা। একদিকে ছিন্নমস্তা আর অপরদিকে তিনি মা ধূমাবতী। তাই দেবীপক্ষের আগমনে অমাবস্যার পুণ্যতিথিতে পৌঁছে গিয়েছিলাম সাধক বামাখ্যাপার সাধনপীঠ পুণ্যতীর্থ তারাপীঠে। আজকের এই ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব মহালয়ার পুণ্যতিথিতে তারামায়ের মন্দিরে আমাদের পূজা দেওয়ার সম্পূর্ণ বিবরণ, আর তারই সাথে মন্দিরে কিভাবে পুজো দেবেন, কোথায় থাকবেন, সেই সম্পর্কেও বিস্তারিত বিবরণ থাকবে আজকের এই ভিডিওতে। পয়লা অক্টোবর 2024 মঙ্গলবার আমরা এখন রয়েছি ইছাপুর স্টেশনে। ইছাপুর স্টেশনের ঘড়িতে এখন বাজে 9টা 57 মিনিট। ইছাপুর থেকে আমরা যাব নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল এবং ব্যান্ডেল থেকে তারপরে আমরা রামপুরহাট এক্সপ্রেস ধরে যাব তারাপীঠ। আর আমরা কিন্তু আজকে একা যাচ্ছি না, আমাদের সাথে আমাদের মামা এবং মামার ফ্যামিলিও যাচ্ছে। মামা এদিকে তালোর দিকে ঘুরুন, এই হচ্ছেন মামা এবং মামি। এনাদের বহু পূর্বে যখন আমি বোলপুরের ভিডিও করেছিলাম সেই ভিডিওতে দেখেছিলেন। আর এই হচ্ছে ছোটু। আমরা এখান থেকে 10টার কল্যাণী সীমান্ত লোকাল ধরে যাচ্ছি নৈহাটি। নৈহাটির থেকে ধরবো 10টা 45-এর ব্যান্ডেল লোকাল। এই 10টা 7 বাজে এখন ট্রেন ঢুকছে। নৈহাটিতে এসে পৌঁছলাম, এখন সময় 10টা 19 মিনিট। এখান থেকে আমরা 10টা 45-এর ব্যান্ডেল লোকাল ধরে যাব ব্যান্ডেল। আর ব্যান্ডেল থেকে আমাদের ট্রেন হচ্ছে কবিগুরু এক্সপ্রেস। আমি ভুল বলেছিলাম যে রামপুরহাট এক্সপ্রেস, তা নয়, 13015 কবিগুরু এক্সপ্রেসে 11টা 35 মিনিটে এই ব্যান্ডেল থেকে কবিগুরু এক্সপ্রেস ছাড়বে। আর 2টো 37 মিনিটে পৌঁছাবার কথা রামপুরহাটে। আমাদের লাদাখ ট্যুরটা খুব ভালো হয়েছে। এই নৈহাটি স্টেশনে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, এই দাদার সাথে গল্প করছি। এই দাদার দোকান রয়েছে নৈহাটি স্টেশনে, উনি আমাদের সব ভিডিও দেখেন। আপনার নাম কি? নন্দন সাহা। নন্দন সাহা। তো উনি আমার সব ভিডিও দেখেন, বিভিন্ন ভিডিওর বিভিন্ন কথা বলছিলেন। এই করে করে সময় কাটাচ্ছি নৈহাটি স্টেশনে। ঠিক আছে। ব্যান্ডেল লোকাল এসে গেল, সবাই ব্যান্ডেল লোকালে উঠে পড়লাম। বেশ ফাঁকা ট্রেন, এখন 10টা 45-এ ছাড়বে, এখন 10টা 37 বাজে। ভালোই, বসার জায়গাও পেয়ে গেছেন সবাই।
ব্যান্ডেলে এসে পৌঁছালাম, কটা বাজে এখন? 11টা 10 হয়েছে তাহলে তাহলে সময় মতন এসে পৌঁছলাম। আমাদের 11:35 ট্রেন মিস হচ্ছে না। আসলে ইছাপুর থেকে কানেকটিভ ট্রেনগুলো যদি ঠিকঠাক পাওয়া যায় তাহলে মানে ব্যান্ডেল আসা কোনো ব্যাপারই না, কিন্তু হোয়ার ইজ মাই অ্যাপ দেখাচ্ছে যে আমাদের 13015 কবিগুরু এক্সপ্রেস 15 মিনিট লেট, মানে যেটা 11:35 আসার কথা ছিল দেখাচ্ছে যে 11:50 আসবে। এখন জানি না কখন এসে পৌঁছবে, আর আসবে হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। তাহলে চলো আমরা আমাদের 1 নম্বরে যেতে হবে। কি কিনছো? শশা না পেয়ারা? শশাই ভালো, তাই আমরা শশা কিনছি। ট্রেন আসতে এখনও মিনিট 10 দেরি, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন শশা খাওয়া চলছে। আর এই 13015 কবিগুরু এক্সপ্রেস এই ট্রেনটি হাওড়া থেকে যায় জামালপুর জংশন পর্যন্ত। হাওড়া থেকে ছাড়ে সকাল 10:40 আর জামালপুরে গিয়ে পৌঁছায় রাত্রি 9টায়। আর আমরা যাব রামপুরহাট। রামপুরহাট গিয়ে পৌঁছানোর রাইট টাইম তো বললাম যে 2:35। সবাই হয়তো ভাবছেন যে আমরা এত গরমে এখন বীরভূম কেন যাচ্ছি, কিন্তু আমরা যাচ্ছি একটাই উদ্দেশ্যে, কাল মহালয়া অমাবস্যার মধ্যে গিয়ে তারাপীঠের মাকে দর্শন করব এবং পুজো দেবো, এই কামনা করব যাতে সবাই সুস্থ থাকুক এবং সবার শুভ বুদ্ধি হোক। এই জন্যই আমরা যাচ্ছি। আর সঙ্গে মামিরা যাচ্ছে, এটা একটা উপরি পাওনা, কারণ মামিরও একটা মানত ছিল অনেক দিন ধরে, সেটা পুজোটা দেওয়া হচ্ছিল না। তো একসঙ্গে গেলে সবসময় আনন্দটা সবসময় বেশি হয়। এক এক স্টেশনে এক একজনের সাথে দেখা হচ্ছে। এই যে অর্পণ, অর্পণ কিন্তু আমাদের মানে দারুণ প্রিয় একটি ছেলে এবং অসাধারণ কাজ করে। মানে ও এক একটি আর যা পোস্টার থাম্বনেল বানায়, অসাধারণ। এগারোটা 35 ট্রেন আসার কথা ছিল, এখন ঘড়িতে সময় 11:48। এই যে ট্রেন ঢুকছে। আমাদের কিন্তু সিটগুলো পড়েছে একটু ছড়িয়ে ছিটিয়ে। C1 কোচ, এই যে এইখানে আমার, এইখানে বসেছে মামা, আর এই একদম কম্পার্টমেন্টের মাথায় এই যে এইখানে বসেছে ছোটু, এইখানে মামি, এইখানে বুবু। আজকে আলাদা আলাদা বসছি, খুব খারাপ ব্যাপার। একসঙ্গে না, মামি আছে ঠিক আছে, কিন্তু সবাই একসঙ্গে বসলে বেশি আনন্দ হয়। তো আসলে ভীষণ তাড়াতাড়ি সিদ্ধান্ত, মাত্র 10টা টিকিট ছিল, তার মধ্যে তো একটু বিক্ষিপ্ত পড়বেই। ঠিক আছে, মামি আছে, অসুবিধা নেই, গল্প করতে পারবো, হ্যাঁ সবাই গল্প করতে পারবো। কি হলো? আরে এখানে চিঠি যাচ্ছিল, মামি জিজ্ঞেস করলো যে ওই সিটটা কাদের, বলছে যে আপনার যদি কোনো লোক থাকে বসিয়ে নিন, আমি সেই সিটে বসে বাহ, থাকবো। এইটা ফাঁকা, এই যে ওইটা ফাঁকা, তাহলে আমি এখানে বসে যাই। ব্যাস, ভালোই হলো, টিটিকে বলে ব্যবস্থা করে নিয়েছে, জানলার ধারে পেয়ে গেলাম। আর জানলার ধারে পাওয়াটা বড় কথা নয়, মোটামুটি একসাথে মামারটা কোথায় 4 জন হবে? রয়েছি। শুধুমাত্র মামা আলাদা জায়গায় বসেছে। এই ছোট বসে যা তাহলে। এই সিটটা দেখতে হবে কাউর আছে নাকি। হ্যাঁ 62। आलू पराठा मिल जाएगा ना? 2 पराठा सब्जी बना। এই লাইনে মুড়ি আর ঘুগনি দুর্দান্ত বানা। এই ট্রেনটা কিন্তু একদিকে খুব ভালো, এদের প্যান্ট্রি কার্ড নেই কিন্তু অনবোর্ড ক্যাটারিংয়ের সিস্টেম আছে। আমাদেরও সেই রকম এসে বলেছিল যে আলু পরোটা পাওয়া যাবে, কিন্তু পরে এসে জানালেন যে না, আলু পরোটা পাওয়া যাবে না, শুধু পরোটা পাওয়া যাবে। শুধু পরোটা খাবো না বলে আমরা অর্ডার ক্যান্সেল করে দিলাম। সবাই কিন্তু ওটাই বর্ধমান চলে এলো। 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে ট্রেন, এখন ঘড়িতে সময় 12:40। ওই 5 মিনিট মতন লেট আছে। রেল লাইনের দুধারে পুরো সবুজ কার্পেট পাতা, আমি আর ভেতরে বসে থাকতে পারলাম না।
কিছুদিন পরে এই সবুজ কার্পেট সোনালী রঙে পরিণত হবে। কটা বাজে এখন? 12:29। বোলপুরে কিন্তু একেবারে সঠিক সময়ে ঢুকলো। আর আমরা এই তারাপীঠ থেকে ফেরার পথে কিন্তু বোলপুরে আসবো। বর্ষার পরে বোলপুরের অসাধারণ রূপ হয়। আমরা গতবারও এসছিলাম, ঠিক এই সময়তেই এসছিলাম, সেবার ছিল দশমী। আর এবারে এলাম মহালয়ার সময়, আগামীকাল মহালয়া, তারপরের দিন আমরা বোলপুরে আসবো। অবশেষে প্রতীক্ষার অবসান, এই প্রান্তিক এসছে আর সঙ্গে ঝালমুড়ি, এটার জন্য এতক্ষণ বসেছিলাম। তারা পেঁয়াজ দেবেন না কিন্তু। দারুণ সুন্দর মুড়ি, তার সাথে বেশ সুন্দর একটি পুরুষ্টু নারকেল। অসাধারণ, মানে অসাধারণ। এইরকম মুড়ি বাইরে এত বাদাম এত চানাচুর কোনোদিন পাইনি। বিধাতা করেছে আমার মাতারা তারা, বিধাতা করেছে আমার অন্য তুমি করে পরিবেশে, বাড়ি আমার রাঙা মাটি দেশে দেশে, বাড়ি আমার রাঙা মাটি দেশে। এক দারুণ ট্রেনে উঠেছি, ঝালমুড়ি খেলাম, কফি খেলাম, বাউলের কাছ থেকে গান শুনলাম। কেউই কোনো পয়সা নেয় না, সবাই বলে পরে নেব। ঝালমুড়িও 20 টাকা, কফিও 20 টাকা। বাউলকেও বললাম যে তুমিই বাদ যাও কেন, তুমিও 20 টাকাই নাও। এই যে 4টে হয়েছে, দিয়ে দিই, এই নাও। গুরুপদে নেনা শরণ রবে না জোড়া মরণ, গুরুপদে নেনা শরণ রবে না জরা মরণ, সার্থক হবে মানব জন কত পানে ডুবি না, কত মনের দেউলে বন্ধ রাখি একবার হরি বলি না, কেন বল পাও কেন বল পাও মন কেন বল বাউল কেন পাও, ভোগে বাসনায় হয় না তুষ্ট, হয় না শ্রেষ্ঠ লাভ, গুরুর কৃপা না করিলে জাগরে অনুরাগ, মনে জাগরে অনুরাগ, গুরু পদে নেনা শরণ রবে না আর জরা মরণ, সার্থক হবে মানব জন কত পানে ডুবি না। রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালাম। ঘড়িতে এখন সময় 2:40। 2:37 এসে পৌঁছানোর কথা ছিল, মানে মোটামুটি আমরা বেশ রাইট টাইমেই পৌঁছেছি। আর এই ট্রেন জার্নিটা কিন্তু আমরা দারুণ এনজয় করতে করতে এসেছি। এরপরে আমরা স্টেশনের বাইরে বেরিয়ে একটা অটো নেব, নিয়ে তারপরে তারাপীঠে পৌঁছাবো। আর একটা কথা, যে আপনারা কিন্তু তারাপীঠ রোডে পৌঁছেও খুব সহজেই আপনারা তারাপীঠে পৌঁছতে পারেন, তাতে দূরত্বটা বেশ কিছুটা কম হয়। কিন্তু এই ট্রেনটি তারাপীঠ রোডে দাঁড়ায় না, সেই কারণে আমরা রামপুরহাটেই এসে নামলাম। আর এছাড়াও আমাদের ওখান থেকে, অর্থাৎ আমরা যে আসি, আমাদের ওখান থেকে মাতারা এক্সপ্রেস খুব ভালো ট্রেন, এবং সেই ট্রেনটিতে তারাপীঠ আসা সুবিধাজনক। নৈহাটি থেকে সরাসরি আসা যায়, কিন্তু আমি টিকিট পাইনি, সেই কারণে এই ট্রেনটাতেই আসলাম। এখানে এই যে ম্যাজিক গাড়িগুলি, এই গাড়িগুলি তারাপীঠ পর্যন্ত নিয়ে যাবে। এক একটা গাড়িতে 12 জন নেয়, পার হেড 40 টাকা করে। এছাড়া এই যে বাসগুলি রয়েছে, এই বাসগুলিও নিয়ে যায়, এই বাস নেয় হচ্ছে 30 টাকা করে। তো আমরা এখন এই ম্যাজিক গাড়িতে উঠে বসে আছি, এখন এই গাড়ি কখন ভর্তি হবে তারপর যাব।
আমরা এসে পৌঁছে গেলাম তারাপীঠ। তারাপীঠে হোটেলের অভাব নেই, প্রচুর প্রচুর হোটেল রয়েছে, এখানে বুকিং করে আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু তবুও আমি বুকিং করে এসেছি। এই যে দেখছেন এইখানে তারাপীঠ পুলিশ স্টেশন, এই তারাপীঠ পুলিশ স্টেশনের উল্টো দিকেই এই যে মার্কেটিং কমপ্লেক্সটা, এই মার্কেটিং কমপ্লেক্সের পেছনেই আমাদের হোটেল। এই যে এই মার্কেট কমপ্লেক্সের পেছনে এই হোটেল উত্তরণ, এই হোটেলে আমরা থাকব। এই যে এই হচ্ছে হোটেল, হোটেল উত্তরণ। আমরা এই হোটেলে এসে উঠলাম, মোটামুটি খারাপ না, ঘরটি বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন ঘর, আপনাদের দেখাই। তারাপীঠে এসে হোটেলে চেক ইন করতে আমাদের প্রায় 4টে বেজে গেল। তো আজকে খাওয়া দাওয়াতে একটু অনিয়মই হবে, আর আমরা আজকে তো নিরামিষ খাবো। এরপরে আমরা হোটেলে গিয়ে স্নান টান করে তারপরে রাত্রিবেলা মন্দিরে পুজো দিতে যাব। এখানে আমরা যে হোটেলে রয়েছি তার ঠিক উল্টো দিকেই মাধবী হোটেল বলে একটি নিরামিষ আহারের হোটেল রয়েছে, এবং বেশ ভালো, এখানে বেশ সুখ্যাতিও শুনলাম অনেকের কাছে। তো সেইখানে আমরা এসেছি। এইখানে আমি আর মামা নিয়েছি নিরামিষ থালি, আর বুবু আর মামি ওরা নিচ্ছে পনিরের একটা আইটেম, তাই না, আর তার সাথে রুটি। নিরামিষ থালিতে কি কি দিয়েছে দেখুন, এখানে এই যে ভাত, তার উপরে একটি লেবু রয়েছে, এখানে ঘি ছড়িয়ে দিয়েছে, এখানে রয়েছে আলু ভাজা, তার সাথে এখানে আলু পোস্ত, এখানে ডাল, আর এখানে আলু পটলের তরকারি। আর এই যে বুবুরা নিয়েছে পনির, এটা কি পনির বাটার মশলা? ও, শাহি পনির। দাদা আপনি তো ভাগ করছেন, ঠিক আছে, বানরের পিঠে ভাগ না হয় আবার। না না দাদা একদম সুন্দর সমান করে ভাগ করেছে। আমি আর মামি রুটি খাচ্ছি, কিন্তু মানে অনিন্দরা যে খাবার খাচ্ছে খুব সুন্দর খেতে। আমি তার থেকে আলু পোস্ত থেকে একটু আলু তুলে খেলাম, অসম্ভব সুন্দর টেস্ট। এই মাধবী হোটেলে আমরা ভালোই খেলাম। শেষে চাটনিটা যেটা দিয়েছিল ওটা দেখায়নি, কিন্তু দারুণ ছিল। আর এখানে নিরামিষ থালি নিল 90 টাকা করে, আর বুবুরা যে পনিরের প্রিপারেশনটা নিয়েছিল সেটা নিয়েছে 240 টাকা, আর রুটি হচ্ছে পার পিস 5 টাকা করে। এখন আমরা একটা টোটো ভাড়া করলাম, এই টোটো নিয়ে আমরা যাব এই তারাপীঠের আশেপাশের বেশ কয়েকটি দেখার জায়গা আছে, সেগুলি দেখতে। কটা জায়গা আছে ভাই? এদিকে আছে 7টা, আপনার এইদিকে বামা খাবার, এদিকে 4টে। তুমি কটা দেখাবে? আমি সবই দেখাবো। এইদিকে আছে বললো 7টি জায়গা, এইদিকে 5টি জায়গা বলেছে, তো সবই দেখাবে। জানি না এখন তো কতটা দেখতে পারবো, যাই হোক যতটুকুই দেখা যায় সেটা আপনাদের দেখাবো। আর ওর নিচ্ছে হচ্ছে 400 টাকা। কী নাম তোমার? রোহিত মাল। রোহিত মাল ওর নাম। ওর ফোন নাম্বারও দিয়ে রাখছি ডেসক্রিপশন বক্সে, আপনারা প্রয়োজন হলে এসে এই রোহিতের সাথে ঘুরতে পারেন। দুপাশে সবুজ ধান ক্ষেত, অসাধারণ লাগছে। আর এদিকে এখন সূর্য অস্ত যাচ্ছে। তারাপীঠ মন্দির ছাড়াও এখানে তারাপীঠের আশেপাশেও আরও বেশ কয়েকটি দেখার জায়গা আছে, যেমন বীরচন্দ্রপুরে বেশ কয়েকটি মন্দির রয়েছে, তারপরে সাধক বামাখ্যাপার যে পৈতৃক ভিটা, সেই পৈতৃক ভিটাও রয়েছে। এই সকল জায়গাগুলি ঘুরতে মোটামুটি আপনাদের একটি টোটো ভাড়া করলে 2.5 থেকে 3 ঘন্টা মতন সময় লাগবে, যেরকম আমরা টোটো করে ঘুরলাম। এই জায়গাগুলি ঘুরে নিয়ে এখন আমরা যাচ্ছি তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিতে। আজকে পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনা হতে চলেছে, এবং আজকে রাত্রি 9টার সময়, আজকে রাত্রি 9টার সময় অমাবস্যা লাগবে, এবং এই সময়তে আমরা তারাপীঠে গিয়ে মায়ের মন্দিরে পুজো দেব। আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরের দিকে।
বছর আগের গল্প। আমি রাই তখন খুব ছোট। আমি হঠাৎ একদিন রাত্রিবেলা স্বপ্ন দেখলাম যে আমি তারা মাকে নিজের হাতে ভোগ প্রসাদ খাওয়াচ্ছি। আমি তো উঠে সকালবেলা অনিন্দকে বললাম কি করি, তখন অনিন্দ বললো তাহলে চলো গিয়ে পুজো দিয়ে আসি। আমরা তো কাউকেই চিনি না, কোনো পান্ডা বা কিছু। তখন বললাম ঠিক আছে, আমি শ্বশুর, শাশুড়ি, মা আর বাপি এই চারজনকে নিয়ে আসলাম পুজো দেওয়ার জন্য। তা আমি ভোরবেলায় এরকম, তখন মাকে ওই আদিরূপটা মায়ের দেখানো হতো। আদিরূপটা দেখানোর পর কাপড় দেওয়া, এটাই রীতি, তাই করছি। তার আদিরূপটা দেখানোর পরে যিনি পান্ডা ছিলেন, কারণ টারণ দিয়ে স্নান হচ্ছে, আমরা সেটা দেখছি। হঠাৎ করে ওই যিনি পান্ডা ছিলেন, যার ওখানে পালা ছিলেন, উনি এক ভাঁড় মিষ্টি আমার হাতে দিয়ে বললেন যে মাকে তুমি খাওয়াও। আমি তখন কাঁদছি পুরো, যে আমি এই স্বপ্নটাই দেখেছিলাম যে মাকে আমি নিজে হাতে মিষ্টান্ন খাওয়াচ্ছি। মানে স্বপ্ন যে বাস্তবে এরকম রূপ নিতে পারে, আমার জীবনে এটা ঘটেছে। তারপর থেকে আমি যে মানে কী বলবো, আমি মানে দু চোখ ভরে কাঁদছি যে এইরকমভাবে আমার স্বপ্নটা এরকম ফুলে গেল। তো যাই হোক, খুব ভালো পুজো দিয়েছিলাম সেবারও। এবারও দেখি মায়ের সেই আদিরূপ এখন আর দেখতে দেওয়া হয় না, কিন্তু তবুও আমরা যে আজকে অমাবস্যার দিনে পুজো দিতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। ইনি হচ্ছেন গৌরাঙ্গবাবু, গৌরাঙ্গ ব্যানার্জি। ওনার মাধ্যমে আমরা আজকে পুজো দেব মন্দিরে। নমস্কার। হ্যাঁ, আপনি একটু ভালো করে ব্যবস্থা করে দেবেন সব কিছু। করিয়ে দেবো। ঠিক আছে। এই মালা দেখেই আর কি প্রাণ জুড়িয়ে গেল, এত সুন্দর মালা। আর আমার মামির আবার জবা ফুল সবচেয়ে প্রিয় ফুল। মামি বলছে এত সুন্দর মালা দেখেই একদম মন ভরে গেল। নমো জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা সেবা ক্ষমা ধাত্রী সহা সমা। অমাবস্যা লেগে গেছে, এই সময় মাকে পুজো করতে পারবো, দর্শন করতে পারবো, এর থেকে ভালো কাজ বোধহয় নমো মহিষমগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ডমালিনী। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাহায্যে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সহা সদা নমস্তুতে। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। এইমাত্র আমরা মায়ের কাছে পুজো দিয়ে ফিরলাম। অসম্ভব সুন্দর পুজো হয়েছে, অসম্ভব সুন্দর।
ভাবতে পারিনি এই অমাবস্যা তিথিতে এই ভিড়ের মধ্যে এই রকম সুন্দর পুজো দিতে পারবো। আমি এই নিয়ে অন্তত 4 বার তারাবায়ের এখানে আসলাম, কিন্তু আমি প্রতিবারই এই রকম ভালো পুজো দিতে পারি। মানে আমি জানি না, মায়ের ইচ্ছার জন্যই সব হয়, আমার তো নিজের কোনো ইচ্ছা নেই, মায়ের ইচ্ছাতেই সব হয়। অসম্ভব ভালো পুজো দিলাম আজকে। আমি মায়ের কাছে সবার মঙ্গল কামনা করে পুজো দিলাম, আর এটাই প্রার্থনা করলাম সবার শুভবুদ্ধি হোক, এত হিংসা, এত লোভ, এত দেশ যেন একদম মুক্ত হয়ে যায়। তারাপীঠে উগ্রতারা শিলারূপে অধিষ্ঠিতা। এই তারাপীঠকে কেউ বলেন শক্তিপীঠ, কেউ বলেন সাধনপীঠ। ব্রহ্মার মানসপুত্র ছিলেন বশিষ্ঠ। সেই বশিষ্ঠ তারা দেবীর আরাধনা করেও তার দেখা পান না। সেই সময় তিনি তিব্বতে যান, যে বিষ্ণুর আরেক অবতার গৌতম বুদ্ধের শরণাপন্ন হন, যে কিভাবে আমি তারা দেবীর দেখা পাব। গৌতম বুদ্ধ বলেন যে এইখানে, অর্থাৎ দ্বারকা নদীর তীরে, এইখানে তারা দেবীকে যদি বাম মার্গে পূজা করা যায় মৎস্য মাংসাদি সহযোগে, তাহলে তার দেখা পাওয়া যাবে। তখন বশিষ্ঠ এখানে এসে 3 লক্ষ বার তিনি তারা দেবীর মন্ত্র তিনি সাধনা করেন, এবং তারা দেবী এখানে তাকে দেখা দেন এবং তাকে মনের অভিলাষ ব্যক্ত করতে বলেন। তখন বশিষ্ঠ তারা দেবীকে বলেন যে তুমি শিবকে যে স্তন্য দানরতা রূপে আবির্ভূত হয়েছিলে, সেই রূপ আমি দর্শন করতে চাই। এবং শোনা যায় যে তারা দেবী বশিষ্ঠকে সেই রূপে দর্শন দিয়ে একটি শিলা মধ্যে বিলীন হয়ে যান, এবং সেই শিলাতেই তারা দেবী এইখানে অধিষ্ঠান করছেন। এখানে সেই বিশেষ রূপ, অর্থাৎ স্তন্যপানরতা অবস্থায় যে শিবের যে মূর্তি, সেই মূর্তি যেটা তারা দেবীর কোলে অধিষ্ঠিত রয়েছে, সেই মূর্তিটি এখানে রয়েছে, শিলা মধ্যে অধিষ্ঠিত। তার উপরে একটি ধাতব আবরণ দেওয়া থাকে, যেটি সাধারণত আমরা দর্শন করি। তাছাড়াও এই তারাপীঠকে বলা হয় সাধনপীঠ, কারণ সাধক বামাখ্যাপা তিনি এখানকার আটলা গ্রামে, নিকটবর্তী আটলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং এই তারাপীঠের মহাশ্মশানে তিনি এই দেবীর আরাধনা করে তিনি দেবীর প্রতি সিদ্ধি লাভ করেন। এবং সেই কারণে একাধারে তারাপীঠ যেমন শক্তিপীঠ, অপরদিকে তেমনি সাধনপীঠ। কাজেই একটি অত্যন্ত উল্লেখযোগ্য তীর্থক্ষেত্র এই তারাপীঠ। আর প্রতিটি শক্তিপীঠেই শিব ভৈরব রূপে অবস্থান করেন। তারাপীঠে চন্দ্রচূড় ভৈরব রূপে তিনি অবস্থান করছেন। তারাপীঠের এই মন্দিরটি 3ত্রয়োদশ শতাব্দীতে জয়দত্ত বণিক নামে একজন বণিক তিনি নির্মাণ করেন, এবং পরবর্তীকালে এই মন্দিরের আরও উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়। ওম সহস্র শীর্ষপুরুষ সহস্রাক্ষ সহস্রপায় সহিংসাদৃষ্ট অত্যতিষ্ঠ দর্শনগুলো মুক্তিমিলে পুরোহিত মন্ডস্ততে মমিত পরমপি নিষেধ পিতা বা রাস্তা সুবিধা বা সুস্থময় কর্মনাথনী গীতা একদিন নব্যতাতে নির্দেশিষ্ট শান্তায় কারণাত্রায় হে তবে নিবেদায় চত্নানাং তঙ্গতিতে পরমেশ্বর। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এর আগেও অনেকবার এসেছি, কিন্তু এত সুন্দরভাবে ভক্তি ভরে পুজো আমার এই ফার্স্ট টাইম। আমার 4 বার হয়ে গেল তারাপীঠে আসা, এইবারের মতন পুজোটা যেন মা বোধহয় আলাদাভাবেই আমাকে ডেকেছে। একদম মনটা প্রচন্ড খুব ভালো লাগছে, আনন্দ লাগছে যে এত সুন্দরভাবে। আসলে মামি পুরো কেঁদে ফেলেছে আজকে, আমি তার সাক্ষী। মামির একটা মানে ভেতরেরই কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার যে ছোট ভাই এসছে সঙ্গে, তার 2 বছর আগে কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছে। মামির অনেক দিন ধরে ইচ্ছা ছিল মায়ের কাছে আসবার, কিন্তু ভাইয়ের এত যত্ন করতে হয়। মামা মামি স্বয়ং মানে কি মা বাবা এইরকমভাবে কারোর সেবা করতে পারে আমার চোখে দেখা বিরল। এই রকম সেবা করে ভাইকে সুস্থ করেছে। সত্যি কথা, মানে আপনারা সবাই কামনা করুন। আশীর্বাদ ছাড়া আমি তো ভাবতেই পারি না, আপনারা আশীর্বাদ ছাড়া সম্ভব নয় সুস্থ থাকা। আপনারা সবাই যেন ওকে আশীর্বাদ করুন, ও যেন দীর্ঘজীবী হয়, ও যেন সুস্থ জীবন যাপন করতে পারে। মন্দিরে পুজো সেরে এখন আমরা এসেছি তারাপীঠ মহাশ্মশানে। আজকে অমাবস্যার রাত। এই যে জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা, জয় মা তারা, জয় মা তারা, জয় জয় তারা, জয় জয় তারা। ওম নমঃ শিবায় স্বাহা, ওম নমঃ শিবায় স্বাহা।
তারাপীঠ মহাশ্মশানে আজকে আসতে চাইছিলাম না, কিন্তু ওনারা সবাই বললেন যে এখানে এসে তারাপীঠ মহাশ্মশান দর্শন করাও কিন্তু একটা পুণ্যকর্ম। তো আজকে এসছি অমাবস্যার দিনে, প্রচুর জায়গায় হোম যজ্ঞ হচ্ছে, প্রচুর মানুষ হোম যজ্ঞ করছেন। আমরা বেশি জায়গায় যাচ্ছি না, কেননা সেটা খারাপও লাগে। প্রত্যেকেই প্রত্যেকের মনস্কামনা নিয়ে করছেন। কাজেই যতটুকু পারলাম আপনাদের আজকে এই অমাবস্যা তিথিতে শ্মশানের পরিবেশটা আপনাদের দেখালাম। শেষ পর্যন্ত তারামায়ের আরতি দেখে আমাদের আজকে তারামায়ের দর্শন এবং মন্দির দর্শন সম্পূর্ণ করলাম। এখন ঘড়িতে সময় 10:34। আজকে 2 অক্টোবর, আজকে মহালয়া, কিন্তু মহালয়ার তিথি শুরু হয়ে গেছে গতকাল রাত্রি 9:06 থেকেই। আর সেই সময়তেই আমরা মন্দিরে এসেছিলাম, এসে এই পুণ্য তিথিতে অর্থাৎ দেবীপক্ষের সূচনায় আমরা মায়ের মন্দিরে পুজো দিয়েছিলাম। সেই কারণে আমরা তখন অনেক ফাঁকা পেয়েছিলাম। কিন্তু আজকে দেখুন কি অসম্ভব ভিড়, আজকে প্রচণ্ড ভিড়। আজকে যদি পুজো দিতে আসতাম তাহলে অনেক সময় লাগতো। গতকাল আমরা ভীষণ ভালোভাবে পুজো দিয়েছি, শুধু তাই নয়, অনেক তাড়াতাড়ি পুজো দিতে পেরেছি। আমরা এই অমাবস্যা তিথি যখন লেগেছিল সেই সময়তেই আমরা পুজোটা দিয়েছিলাম। এই তারাপীঠ মন্দিরে আমরা এখন সকালবেলায় এসেছি, আর আমাদের সাথে দেখা হলো ওনারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন। কি নাম একটু বলুন? স্নেহা আর রাখি। ওনারা এসছেন, ওনাদের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো। অনেকক্ষণ কথা হচ্ছিল, বুবুর সাথে কথা হচ্ছিল, আমি তো ভিডিও করছিলাম ওদিকে। দেখবেন? ঠিক আছে। আপনাদের আমি আগেও বলেছি যে তারাপীঠের এই মন্দিরের প্রতিষ্ঠাতা জয়দত্ত বণিক। সেই জয়দত্ত বণিক ত্রয়োদশ শতকে এই তারাপীঠ মন্দিরের প্রতিষ্ঠা করেন। জয়দত্ত বণিকের মৃত পুত্র এই কুণ্ডের জলে স্নান করে প্রাণ ফিরে পায়, তাই এই কুণ্ডটির নাম জীবিত কুণ্ড। এইখানে মাছ দিয়ে মায়ের যে ভোগ দেওয়া হয়েছিল সেই ভোগ এবার সাধারণের মধ্যে বিতরণ করা হবে। এইখানে সব ভোগ এনে রাখা রয়েছে। মহালয়ার পুণ্যতিথিতে অমাবস্যায় তারাপীঠ মন্দিরে পুজো দিলাম এবং আজকেও এসে এই তারাপীঠ মন্দির দিনের বেলায় দর্শন করলাম। এখন আমরা তারাপীঠ থেকে ফিরে যাচ্ছি বোলপুরের উদ্দেশ্যে। আর আমাদের এই তারাপীঠ ভ্রমণের ভিডিও এবং মায়ের কাছে পুজো দেওয়ার ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই সঙ্গে থাকবেন। অনেক ধন্যবাদ।